এই জায়গায় যাও না, সামনেটা একটা দাও রে বে, ওই সামনেটা একই দাও। ও বাবা, এদিকে তো আরো সরু হয়ে গেছে দেখছি। অত দূরে এখন সেখানে জোয়ার ভাটা খেলছে। হ্যাঁ, নদীর কোনো কিনারা নেই। হ্যাঁ, এত বড়। ওই এতটা ছিল না, এর হাফ। যখন আসি এখান থেকে মিনিমাম 90 কেন 120 মিটার দূরে ডিস্টেন্স ছিল। মানে ভাঙতে ভাঙতে এখন কি চেহারা হয়েছে। 400 ফুট এখান থেকে বেড়ে গেল এই 10 বছর। আমাদের আদিবাসীদের জমি এত বড় নদী হয়েছে বলছিল জেঠিমা, তাই বলছিল। তাই নাকি? এখনো কর্মক্ষেত্রদের ভিতরে যায়নি, এবার যাবে। তাই সব আমাদের সব গুলো জায়গা। তাই বললাম যে এখন জমি জমাতে জোয়ার ভাটা খেলছে। হ্যাঁ, কি অবস্থা। এই ক্ষেত্রে সবাই ধরা তাই, সবাই জানি তাই। হ্যাঁ, এটা খুব দুরবস্থা। মানে আজ বাড়ি করছে আবার চলে যাবে। একদমই তাই, একদমই তাই। এরা একদম বাস্তব মারা হয়ে যাচ্ছে, এরকম অবস্থা হয়ে যাচ্ছে। ওই রকম জায়গায় আমাদের ঘর। মানে এই যে বাসের স্ট্রাকচার গুলো এই গ্রামের মাঝখানে অত দূরে। হ্যাঁ, না, খাঁচার ভেতরে ইট থাকলে মনে হয় না নিতে পারবে বলে। ইট তো সাজিয়ে সাজিয়ে দিচ্ছে। হ্যালো, এখন এই 11টার সময় ধান কাটা ভাত দেয় কারায়। না, আমার তো অনেক বাসে আপনি চলে যাবেন একদম। দেখো আমার ইট দিতে বলে এইভাবে ফেলবা। হ্যাঁ, মানে বোর্ড থেকে কথা আছে, সুন্দরবনের মানুষের নদীতেই জীবন, নদীতেই মরণ। জীবন জীবিকার টানে নদীতে মাছ কাঁকড়া ধরতে গিয়ে যেমন বাঘের হামলায় মৃত্যু ঘটে, ঠিক তেমনি তিল তিল করে গড়ে তোলা ভিটে মাটি সংসার আচমকাই সবই যেন বিসর্জন দিয়ে দিতে হয় নদীগর্ভে। নমস্কার বন্ধুরা, সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সব নদী খেয়ে নিচ্ছে। হ্যাঁ, আর কি বিক্রি বাটা, দেখো সাবধানে। আজ আর গ্রামে বাঘ ঢুকে যাওয়া বা মানুষের ওপর বাঘের হামলার কোনো ঘটনা নয়। ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের শেষ গ্রামে, যার একদিকে রয়েছে কুমিরমারি, মরিচঝাপি, এবং অপরদিকে রয়েছে ঝিলা ফরেস্ট, সেই গ্রামের অসহায় দরিদ্র মানুষগুলোর সর্বস্ব রায়মঙ্গলে গ্রাসে চলে যাওয়ার কিছু ঘটনা খুব অল্প সময়ের মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি। এই বাড়িটার অবস্থা দেখুন, বাড়িটাতে এখন আর কেউ নেই। মানে নদী পুরো একদম খাবলা ধরে এই পোর্শন থেকে নিয়ে নিয়েছে। আসলে যেদিন আমি সেই গ্রামে গিয়েছিলাম, আমি জানতাম না যে নদীতে পার বাঁধানোর কাজ চলছিল। কি অবস্থা! তো ঘটনাচক্রে আমিও সেখানে যাই এবং দেখার চেষ্টা করি যে কিভাবে এই বর্ষাতেই হয়েছে না। হ্যাঁ, এই বর্ষাতেই তো চলে গেল। ভয়ানক অবস্থা। হ্যাঁ, মানে বর্ষাকালে তাহলে কি দাঁড়ায় পরিস্থিতি? অবস্থা মানে এই তো মাটি মানে এইখানে থেকে রামদিন থেকে এই করি এখনো। তাহলে এখন রেগুলার আসতে হচ্ছে, তাই তো? প্রায় 80, আমাদের আরো দুজন স্টাফ আছে, প্রায় 80। নদী পাড়ে আমার সাথে 3 জন আলাদা আলাদা মানুষকে দেখতে পাবেন। এখন 2 জন রয়েছে, পরবর্তীতে আরও একজন জয়েন করবেন। তো তাদের প্রত্যেকেই নিজ নিজ বাড়ি তারা হারিয়েছেন এই রায়মঙ্গলের বুকে, এবং আক্ষেপের সুরে বলছিলেন যে ভিটেতে এতদিন নিশ্চিন্তে ঘুমাতাম, আজ সেই ভিটের মধ্যে দিয়েই জোয়ার ভাটা খেলছে। বলছে কোনো জমি বিক্রিও করিনি, লিজও দিইনি, কিন্তু ভোগ না করেই সব জমি হারালাম। জেঠিমা তাই বলছিল। তাই নাকি? এখনো কর্মক্ষেত্রদের ভিতরে যায়নি, এবার যাবে। তাই সব আমাদের সব জমি জায়গা। তাই বললাম যে এখন জমি জমাতে জোয়ার ভাটা খেলছে। হ্যাঁ, কি অবস্থা। ঘর ছিল না, এসব ঘর ছিল। এটা এদের অনেকে মানে বাস্তব নেই। দেখলাম তো কিছু কিছু ত্রিপল টাঙিয়ে দেখলাম রয়েছে ওই সাইডে। যেমন ওইখানে একটা বাড়ি, ওই যে ঘরটা আছে না, ওই সোজাসুজি একটা একজন রান্না করছে দেখলাম। কিচ্ছু নেই, ওই রান্না করছে ওর ওপাশের বাড়িটাই ভেতর মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখন যাইনি ওই দিকটাতে। না, রান্না করছে ওদের একটা ভেতরে একটা বাড়ি করে নিয়েছে। সেও অনিশ্চিত, হ্যাঁ, কত বছর থাকবে। এই জায়গায় যাও না, সামনেটা একটা দাও রে বে, ওই সামনেটা একই দাও না।
এই যে বাঁশের খাঁচাগুলো দেখছেন, এগুলোকে তৈরি করে এর মধ্যে প্রচুর পরিমাণে ইট স্তরে স্তরে সাজিয়ে প্রথমে এগুলোকে নদীর চরে নিয়ে যাওয়া হচ্ছে খালি অবস্থায়, কারণ প্রচণ্ড ওজনের। তারপর নৌকায় তুলে তার মধ্যে ইটগুলোকে স্তরে স্তরে সাজিয়ে যে জায়গাগুলোকে বাছাই করা হয়েছে যে যেখান থেকে মাটির নিচ থেকে ধসে যাচ্ছে সেই সব জায়গায় এগুলোকে ইট ভর্তি অবস্থায় ফেলে দেওয়া হচ্ছে। পরবর্তীতে এই খাঁচার উপরে নদীর চর বা পলি জমতে জমতে সেই জায়গাটা আস্তে আস্তে ভরাট হবে। তো এইরকমভাবে বিভিন্ন জায়গায় এই জিনিসগুলো ফেলার প্রক্রিয়া চলছিল সেদিন। এ তো ঠেলে না ফেললে উপায় নেই, নাহলে নামাতে পারবে না, কিন্তু পেট ফুটো করে ঢুকে যাবে, পেটের ফুটবে। নদীর কোনো কিনারা নেই, হ্যাঁ এত বড়। ওই এতটা ছিল না, এর হাফ। যখন আসি এখান থেকে মিনিমাম 90 কেন 120 মিটার দূরে ডিস্টেন্স, মানে ভাঙতে ভাঙতে এখন কি চেহারা হয়েছে। 400 ফুট এখান থেকে বেড়ে গেল এই 10 বছর। আমি ভাবি যে এই বাড়িগুলো মানে কিভাবে থাকে ঝড় বৃষ্টির সময়, খুব দুরবস্থা। মানে আজ বাড়ি করছে আবার চলে যাচ্ছে। একদমই তাই, একদমই তাই। এরা একদম বাস্তব মাহারা হয়ে যাচ্ছে, এরকম অবস্থা হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমি আছি সুন্দরবনে ভারত বাংলাদেশ সীমান্তের রায়মঙ্গল নদীর পাড়ে। নদী ভাঙন আটকানোর জন্য এই বাঁশের স্ট্রাকচারগুলোকে আনা হয়েছে, এর মধ্যে ইট ভরে নদীতে ফেলা হচ্ছে। ওটা ছিল প্রথম বাঁধ, এটা দ্বিতীয় বাঁধ। তো এইভাবে এখন প্রচুর মানে ব্যস্ততার সাথে কাজ হচ্ছে। এই ঘরবাড়িগুলো অবস্থা দেখুন। এর মধ্যে ইট ভরে ভরে সব ফেলা হচ্ছে নিচে। গ্রামের এদিকটাতে কংক্রিটের বাঁধ দেওয়া হয়েছে, যদিও সেটা অনেক ভেতরে, মানে নদীর সীমানা থেকে। মানে দেখুন বাঁধ কিভাবে কিভাবে পরিবর্তন হয়েছে। এটা ছিল প্রথম বাঁধ, সেখান থেকে ভেঙে এটা হয়েছে, তারপরে আবার পিছিয়ে নতুন করে যে কংক্রিটের বাঁধ হয়েছে। এই যে আমার বাদিকটাতে হচ্ছে রায়মঙ্গল নদী। বাপরে এক্ষুনি পড়ছিলাম। চলেন দেখি এই প্রথম যে বাঁধ ছিল সেই বাঁধের কি অবস্থা দেখাই আপনাদের। এই দিকটা হচ্ছে কংক্রিটের বাঁধ বা ঢালাই দেওয়া যে বাঁধ। দেখুন অবস্থা, এই জায়গাটা পুরো ফালা হয়ে নদীতে চলে গেছে। গ্রামের বসতি এরিয়া হচ্ছে এই দিকটাতে। এই দিকটা পুরো ধ্বংস হয়ে গেছে, আর কিচ্ছু নেই, সোজা কথায় পুরো ধ্বংস এই সাইডে। দেখুন নদীর কোনো কিনারা নেই এইদিকে। তো স্থানীয় মানুষজন বলছিলেন যে বছর 10 আগেও এই নদী ছিল হাফ, সে এখন মানে কোনো কুল কিনারা নেই তার নদীর। তো একজন দিদি বলছিলেন যে যেটা আগে আমার বসত ভিটে ছিল এখন সেখানে রোজ দুবার করে জোয়ার ভাটা খেলছে। মানে কতটা আক্ষেপের সুরে বলা কথা। এভাবে এখানে তো নেই কিছু রাস্তাঘাট। যাবো কি করে? এই বাড়িটার অবস্থা দেখুন কি পরিস্থিতি এদিকে। ওরে বাপরে, নেই কিছু আর এদিকে। এই হচ্ছে রায়মঙ্গলের তীরে সুন্দরবনের মানুষের প্রকৃত অবস্থা। ও এই পুরোটাই তোমাদের? বাহ, খুব সুন্দর। আমি দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ, কেউ ছিল না বলে আসতে পারছি না। ও তার মানে নদীর দিকে আগে ছিল তোমাদের বাড়ি? হ্যাঁ, সেসব সব গেছে। হ্যাঁ, এই বাড়ি কবে হলো আবার? এটা কতদিন হলো? বছর খানেক হয়েছে বোধহয়। হ্যাঁ, তো এও তো নদী আবার তো কাছে এগিয়ে আসছে আস্তে আস্তে।
বাকি সব কই? কাজে গেছে হ্যাঁ, বৌমা আছে খুব ঠান্ডা ঘর দেখে বোঝা যাচ্ছে। মনে আজা হয় না। ঠান্ডা ঠান্ডা, খুব ঠান্ডা। এইটা রান্নাঘর? হ্যাঁ দেখতে না ঘরের অবস্থা কি। না, বাড়ি তো তোমার খুব পরিষ্কার। চ্যানেল আছে সুন্দরবনে মানুষের অবস্থা কেমন, সেই সব দেখতে আসি মাঝে মধ্যে। তোমাদের দিকে আগে সেরকম একটা আসিনি, এই মানে আজকেই প্রথম আসলাম। তো ওই দাদারা কাজ করছে, তাই ভাবলাম একটু তোমার সাথেও দেখা করে যাই। একটু আগে একজন খেয়ে এসছে কোথায়? এইখানে। মানে কথা বলতে? না আমি তো বাড়ি ছিলাম না, আমার নাতনিটা ছিল ওই স্কুলে গেছে। আমিই তো দাঁড়িয়েছিলাম। না না আর একজন এসেছিল খেয়ে, তাকে ওই তোমার নাতনি স্কুলে যাচ্ছিল তো? হ্যাঁ, ওরা আমাকেই দেখেছে। এটা তো আমার কাকা শ্বশুরের জায়গা, আমার শ্বশুরের ও মানে তোমার নিজের বাড়ি ওই মাঝ নদীতে? হ্যাঁ, এখন সব স্বপ্ন। কি অবস্থা! আমার শ্বশুরের জায়গা কিন্তু ওই আর এই যে আমরা ঘর বেঁধে এসছি আমার তা তোমার ছেলেপুলে ওই বাড়িতে থাকতে পেরেছে কোনোদিন, নাকি সরাসরি এই বাড়িতেই? এইখানেই আছে। আমার বাবার ছেলে একটা, এক ছেলে? তোমাদের আশীর্বাদ, আর মেয়ে একটা আর ছেলে একটা। তো মেয়েটা বিয়ে দিয়েছিলাম, সে এখন কোথায় থাকে? মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম, তা সে আর নেই, কেন? মারা গেছে। কেন? আর দুই ছেলে আর এক মেয়ে আছে। তারা কোথায়? ওই বাড়িতেই না এখানে? জামাই আছে, এইখানে আছে। তোমাকেই দেখতে হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ যখন পারি তখন যাই বাবা। ওই তো এই পাশে। ওরা আবার কাজ করতে এসছে এখানে আবার। এই এসে প্রায় 3-4 বিঘে জমি দেখেছি, চাষ করেছি। তো নেই, কি অবস্থা! থাকতাম অনেক ফকির, এখন ফকিরের মতো না। আর ওই জায়গা যে আমাদের জায়গা, জমি জায়গা একটা জানো, কিন্তু ওই সাপেক্ষে আমাদের কিছু ব্যবস্থা নেই। মানে বসত বাড়ির মধ্যে এখন জোয়ার ভাটা খেলে? হ্যাঁ, কি অবস্থা! এরা কি সব এখানকারই নাকি, না বাইরে থেকে এসছে? বাইরের? ও, ওই সব থেকে এসছে সব। সব অনেক জায়গাতেই কাজ হচ্ছে, ওইদিকেও কাজ হচ্ছে দেখলাম। বাইরে নাকি বসলাম। মানে এ তো দেখেই বোঝা যাচ্ছে যে এখানে জমি ছিল আগে। কটা লাইট পোস্ট দেখলাম হাফ জলের মধ্যে রয়েছে, মানে সেখানে জমি ছিল আগে তাহলে। আপনি যান এই রাস্তা দিয়ে যান, প্রত্যেকের মুক্তি দিন আসলে যে আমার সব না না, দেখেই তো বোঝা যাচ্ছে। জায়গায় আমাদের এই খবর ফেলেছে কালকে এই পশুপাতে। ওই এইখানে এটা তারা কোথায় ফেলছি থাকো কই দি, আর আমাদের এখানে ফেলবি না? হ্যাঁ ওই যে ফেলবি, ওই তো আর কটা সব ফেলাই নেই। মানে সব সব আজকেই ফেলতে হবে সব? 5:30 সময় তো পুরো অন্ধকার এখন। ঠাকুরদা? আচ্ছা। আচ্ছা ফেলতে হয় যে দেখাচ্ছে কি এখন ভাটি মরানির সময় হয় না। আচ্ছা ফেলবে তো পুরো গুণের সময় গুণ হয়ে কোথায় উঠে ওইরকম জায়গায় জায়গা বেঁধে যাবে। তা দেখো ওই যখন ওই একটা বড় ইয়ে বার হয়েছে না, তোর একা বসিলে তো কোটাল বার খাঁচা কোথায় ফেলে তো দেখবা। না, খাঁচার ভেতরে ইট থাকলে মনে হয় না নিতে পারবে বলে। আরে মোড়ে আমাদের লাগবে। সুন্দরবনের রায়মঙ্গল নদীর পাড়ের এই বাঁধ ভাঙা, সর্বস্ব হারানো অসহায় মানুষগুলোর সঙ্গে ঘণ্টাখানেক সময় কাটানোর পর এবার আমার ফেরার পালা। আমার বাড়ি থেকে এই গ্রামে পৌঁছাতে সময় লেগেছিল 5.5 থেকে 6.25 ঘন্টা, কিন্তু মানে বিপর্যয় নেমে আসে ফেরার সময়।
দুপুর 1টা নাগাদ আমি ওই গ্রাম থেকে বোট ধরি। পরবর্তী আমার গন্তব্যে পৌঁছাতে সময় লেগে যায় প্রায় 2.5 ঘন্টা। অ্যাকচুয়ালি ভাটা চলছিল বলে এবং হাওয়ার বিপরীতে যাচ্ছিল, তো আমার সেখানে পৌঁছাতে লেগে গেল 2.5 ঘন্টা এবং সেখান থেকে আমার বাড়ি ফিরতে লেগে গেল আরও 5 ঘন্টা। সর্বসাকুল্যে 7.5 থেকে 8 ঘন্টা সময় লাগলো আমার বাড়ি ফিরতে। তো যাই হোক, এই অসহায় মানুষগুলোর দুঃখ দুর্দশাকে সঙ্গে নিয়ে ফিরে আসছি। ভিডিওটার কোনো অংশ যদি সামান্য ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সুন্দরবনের এরকম প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন জায়গার ভিডিও নিয়ে ফিরে আসছি পরে পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। ভিডিও একদম শেষ পর্যায়ে সে কিছু র ফুটেজ, একদম আনকাট, নো এডিট, সেই ধরনের কিছু ফুটেজ আমি দিয়ে রাখলাম। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই সমস্ত গ্রামগুলোতে একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যেতে বা দৈনন্দিন জীবনযাপন করতে গেলে প্রত্যেক দিন কতটা জলগাদা মধ্যে দিয়ে যাতায়াত করতে হয় এবং জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। তো যাই হোক, ভিডিওটা শেষ করছি এখানে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন। টাটা।